2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। শিক্ষার্থীরা, আমি জানি অঙ্ক খুব কঠিন, তাই না? তোমাদের কাছে এই কঠিনকে কিভাবে তোমরা সহজেই হার মানাতে পারো, এই জন্য আমি তোমাদের কাছে চলে এসেছি আজকের গণিত সাজেশন নিয়ে। একদম সহজভাবে আমি তোমাদেরকে বোঝাবো। আশা করি তোমরা যদি এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, খুব সহজেই তোমরা গণিতে A+ নিয়ে ঘরে ফিরতে পারবা। তো চলো আমরা কথা না বাড়িয়ে দেখি আজকের সুপার সাজেশনটা কী রয়েছে। তোমরা একটু মনোযোগ দিবা। আমি তোমাদেরকে একটা রিকোয়েস্ট করব, অন্ততপক্ষে যারা তোমরা এসএসসি পরীক্ষার্থীরা আসো, 2025 সালে এসএসসি পরীক্ষার্থী যারা, তোমরা একটু মনোযোগ দিয়ে দেখে যাও যে আসলে আমি তোমাদেরকে কি বোঝাতে চাচ্ছি। আমি আশা করি যদি তোমরা আজকের ভিডিওটা দেখো, তোমাদের অনেক 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 উপকারে আসবে। যদি তোমাদের উপকারে না আসে, তোমরা ডিসলাইক দিয়ে চলে যাবা, কোনো অসুবিধা নেই। আর যদি উপকারে আসে, অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, তারপর কমেন্ট করবা, কমেন্ট করে আমাকে জানাবা আসলে তুমি কি বুঝতে পারলা কিনা, আর অবশ্যই লাইক করে দিবা, ঠিক আছে? তো চলো দেখি তোমাদেরকে আমি আজকে কি বোঝাতে চাচ্ছি, সেটাই তোমাদেরকে একটু দেখাই। দেখো, এসএসসি পরীক্ষার্থী 2025 সুপার সাজেশন, উপরে হেডলাইনটা আমি এভাবেই লিখছি, তার কারণ এটার ভিতরে কিছু না কিছু গুণ রয়েছে বিধায় কিন্তু আমি এভাবে লিখেছি, তাই না? তো দেখো, আমি প্রথমে তোমাদেরকে একটু যদি দেখাই, এখানে আমি তোমাদেরকে প্রথমে মানবন্টনটা দেখাবো। দেখো, মানবন্টন কি আমরা জানি, সৃজনশীলের মধ্যে 70 মার্ক আর নৈবেত্তিক প্রশ্নের মধ্যে 30 মার্ক, এ হচ্ছে 100 মার্ক, তাই না? তো এবার দেখো, তোমার যে সৃজনশীল কতটা, 11টা সৃজনশীল তোমার দেওয়া থাকবে, তোমাকে 60টা সৃজনশীলের অ্যান্সার করতে হবে, ঠিক আছে? তাও আবার বিভাগ ভেদে। তুমি চাও একা দ্বারা 60টা অ্যান্সার করে যাবা, সেটা কিন্তু সম্ভব না, ঠিক আছে? কোন বিভাগে কতটা থাকবে সেটাও আমি তোমাদেরকে বলে দেব। দেখো, তোমাদের টোটাল সৃজনশীল হচ্ছে 11টা থাকবে, 11টার থেকে তোমাকে 60টা সৃজনশীল দিতে হবে। 60টা হচ্ছে 70 মার্ক, ঠিক আছে? আর 30টা নৈবেত্তিক প্রশ্ন থাকবে, 30টাই তোমাকে দিতে হবে। 30টা হচ্ছে কত? তোমার 30 মার্ক। তাহলে আমরা 100 মার্কের অ্যান্সার পেয়ে গেলাম। এবার দেখো, 70 তোমাকে অবশ্যই 23 পেতে হবে যদি তুমি পাস করতে চাও। আর নৈবেত্তিকের মধ্যে তোমার 30-এর মধ্যে অবশ্যই 10 পেতে হবে যদি তুমি নৈবেত্তিক প্রশ্নের মধ্যে পাস করতে চাও, ঠিক আছে? তো কীভাবে পাস করবা? খুব সহজেই তোমরা পাস করতে পারবা, কোনো টেনশন নাই। তোমরা একটু দেখো খালি ভিডিওটা ধৈর্য ধরে, খুব সহজেই কিন্তু তোমরা এই ভিডিও দেখলে আশা করি তুমি A+ নিয়ে ঘরে ফিরবা, ঠিক আছে? তো আসলে আমাদের যে গণিত বই আছে, গণিত বইয়ের মধ্যে অনেকগুলো অধ্যায় আছে, প্রায় 17টা অধ্যায় রয়েছে আমাদের। তো আমি তোমাদেরকে আজকে 17টা অধ্যায় করতে বলবো না, আমি তোমাদেরকে যে সমস্ত অধ্যায়গুলো করতে বলবো, যদি তোমরা শুধু ওই অধ্যায়গুলা কমপ্লিট করে পরীক্ষার হলে যাও, আর কিচ্ছু লাগবে না, A+ পাওয়া তোমার ঘরে চলে আসবে, এতে কোনো সন্দেহ নেই। তো চলো, আমরা অনেক কথা বলে ফেললাম, এবার একটু নিচে যাই। দেখো, এখানে প্রথম হচ্ছে বীজগণিত। বীজগণিত আমরা জানি ক বিভাগে বীজগণিত অংশ থাকে। সেই বীজগণিতের মধ্যে তোমাদের কি কি করতে হবে সেটাই আমি তোমাদেরকে একটু দেখাবো, একটু মনোযোগ দিবা। দেখো, বীজগণিতের মধ্যে আমাদের 8টা অধ্যায় রয়েছে। দেখো, প্রথম হচ্ছে অধ্যায় 1 বাস্তব সংখ্যা, তারপর হচ্ছে অধ্যায় 2 সেট ফাংশন, তারপর হচ্ছে অধ্যায় 3 বীজগাণিতিক রাশি, অধ্যায় 4 সূচক ও লগারিদম, তারপর হচ্ছে অধ্যায় 5 এক চলক বিশিষ্ট সমীকরণ, তারপর হচ্ছে বীজগাণিতিক রাশি অধ্যায় 11তে হচ্ছে বীজগাণিতিক রাশি। তারপরে দেখো, অধ্যায় 12তে আছে 2 চলক বিশিষ্ট সরল সমীকরণ, তারপর দেখো অধ্যায় 13তে আছে সসীম ধারা। দেখো, এই 8টা অধ্যায় করলে আমাদের কতটা, 3টা প্রশ্ন থাকবে। 8টা অধ্যায় থেকে 3টা প্রশ্ন থেকে কিন্তু আমাদের 2টা প্রশ্নের উত্তর অবশ্যই করতে হবে। তো আমি তোমাদেরকে 8টা অধ্যায় করতে বলবো না, কারণ অনেকে আছো যে মেধা অনেক কম, তারা অঙ্ক মনে রাখতে পারো না, তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটা, ঠিক আছে? তো আমি তোমাদেরকে যেই অধ্যায়গুলো সাজেস্ট করব, যদি তোমরা ওই অধ্যায়গুলো করে যেতে পারো, আমি আশা করি তোমরা ভালো কিছু করতে পারবা। দেখো, বাস্তব সংখ্যা একদম সহজ একটা অধ্যায়। যদি তোমার মনে করো যে এই বাস্তব সংখ্যাটা করতে পারো, হ্যাঁ, তবে না করলেও আমি বলবো না যে তুমি করো না, করতে পারো। এটা করাটা জেনে রাখা ভালো, তাই না? তো আমি তোমাদেরকে যেগুলো সাজেস্ট করবো সেগুলো হচ্ছে, অবশ্যই তোমাকে সেট ফাংশন অধ্যায়টা করতে হবে, ঠিক আছে?
কারণ সেট ফাংশন অধ্যায় থেকে তোমার অঙ্ক আসে। তারপর দেখো বীজগাণিতিক রাশির যে অধ্যায়টা আছে সেটাও তোমাকে করতে হবে। এবার তুমি বলতে পারো বীজগাণিতিক রাশির অধ্যায়টা তো অনেক বড়, কিচ্ছু করার নাই ভাই, করতে তো হবেই, কারণ এই অধ্যায় থেকে অঙ্ক আসবে, মাস্ট বি, এতে কোনো সন্দেহ নাই। অতএব বীজগাণিতিক রাশিটা তোমাকে করতেই হবে। তাহলে আমরা কোনটা করলাম? সেট ফাংশন, বীজগাণিতিক রাশি। এবার আসো সূচক ও লগারিদম, এই অধ্যায়টা তুমি করতে হবে। তারপর দেখো একদম নিচে অধ্যায় 13-র মধ্যে আছে সসীম ধারা, এই সসীম ধারাটা তোমাকে করতে হবে। তাহলে আমি কতটা অধ্যায় দিলাম বলো তো? 8টা অধ্যায় থেকে আমি 4টা অধ্যায় তোমাকে দিলাম। এই 4টা অধ্যায় যদি তুমি করো, আমি আশা করি বীজগণিত থেকে মানে ক বিভাগ থেকে তুমি 3টা প্রশ্ন থেকে তুমি 2টা প্রশ্নের উত্তর দিতে পারবা, এতে কোনো সন্দেহ নেই। আমি আশা করি তোমরা এই 4টা অধ্যায় খুব সহজেই করতে পারবা, আর কোনো টেনশন করার দরকার নেই। আমি তোমাদের এই 4টা অধ্যায় কেন, তোমাদের যতগুলা অধ্যায় আমি আজকে সাজেস্ট করব, প্রত্যেকটা অধ্যায় আমি তোমাদেরকে করে দিব। এমনকি কমন কমন প্রশ্নগুলো করব, যে প্রশ্নগুলা বোর্ড পরীক্ষায় আসার সম্ভাবনা 99%। এরকম প্রশ্ন আমি তোমাদের জন্য নিয়ে আসব, সাজেশন নিয়ে আসব, কোনো টেনশন নাই। শুধুমাত্র তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও, দেখবা প্রতিনিয়ত তোমরা কমন কমন প্রশ্ন যেগুলো তোমার খুব কাজে আসবে, যেগুলো তোমার পরীক্ষা আসার সম্ভাবনা অনেক বেশি, ওই প্রশ্নগুলো নিয়েই কিন্তু আমি তোমাদের সামনে হাজির হব এখন থেকে প্রতিদিন। ঠিক আছে? তাহলে এখানে 4টা অধ্যায় তোমরা বীজগণিতের করতে হবে, মাস্ট বি, এটা করতেই হবে। 4টা অধ্যায় করো। আর যদি মনে করো যে না 4টা অধ্যায় তোমার শেষ, তুমি আরও অতিরিক্ত কিছু করবা, তাহলে তুমি করতে পারো। হ্যাঁ, তো বীজগাণিতিক অনুপাতটা করতে পারো, এটাও কিন্তু ইম্পর্টেন্ট একটা অধ্যায়। তবে যদি তুমি একান্তই না পারো, তাহলে আমি যে 4টা অধ্যায় বললাম, সেট ফাংশন, বীজগাণিতিক রাশি, সূচক ও লগারিদম, সসীম ধারা, এই 4টা অধ্যায় তুমি করবেই। ঠিক আছে? আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। এবার আমি একটু নিচে যাই। দেখো নিচে আছে বিভাগ খ, অতএব জ্যামিতি। দেখো জ্যামিতি আমরা জানি, জ্যামিতিও কিন্তু 3টা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে তোমাকে অবশ্যই 2টা প্রশ্ন তোমাকে দিতে হবে। তাহলে এবার জ্যামিতি অধ্যায়টা আমি কিভাবে করব সেটা একটু দেখি। দেখো জ্যামিতির মধ্যে 5টা অধ্যায় রয়েছে, অধ্যায় 6, অধ্যায় 7, অধ্যায় 8, অধ্যায় 14, অধ্যায় 15। অর্থাৎ এই যে 5টা অধ্যায় রয়েছে, এই প্রত্যেকটা অধ্যায় কিন্তু জ্যামিতির। তাহলে এই প্রত্যেকটা অধ্যায় কি? জ্যামিতির। তাহলে এবার দেখো আমি তোমাদেরকে প্রতিটা এই 5টা অধ্যায় করতে বলবো না, আমি জাস্ট তোমাদেরকে সাজেস্ট করব যে রেখা, কোণ ও ত্রিভুজ একটা অধ্যায়, ব্যবহারিক জ্যামিতি একটা অধ্যায়, বৃত্ত একটা অধ্যায়, ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য একটা অধ্যায়। কতটা অধ্যায় হলো? 4টা অধ্যায় আছে। কতটা? 5টা। আচ্ছা, এবার যদি তুমি মনে করো যে 4টা অধ্যায় তোমার দ্বারা সম্ভব না, এই 4টা অধ্যায় তুমি করতে পারবে না, তাহলে তোমাকে আমি সাজেস্ট করব 3টা অধ্যায় তুমি করো। সেটা হচ্ছে অবশ্যই ব্যবহারিক জ্যামিতিটা তোমার করতে হবে, মাস্ট বি। বৃত্তটা করতে হবে, তারপরে হচ্ছে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য করতে হবে। এই 3টা অধ্যায় যদি তুমি করো, আমি আশা করি 3টা জ্যামিতি থেকে তুমি 2টা জ্যামিতি অ্যান্সার করতে পারবা। আর যদি তুমি মনে করো যে না আমার সময় আছে, আমার মেধা আছে, আমি রেখা ও কোণ বা ও ত্রিভুজ, যেটা রেখা কোণ ত্রিভুজটা আমি এই অধ্যায়টাও আমি শেষ করব, অনেক ভালো। তোমাদের তো এটা যদি পারো অবশ্যই সেটাও শেষ করে দিবা। আর যদি একান্ত তোমরা না পারো, 3টা অধ্যায় যেটা আমি বললাম, আবার বলি, ব্যবহারিক জ্যামিতি, বৃত্ত, তারপর হচ্ছে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য ও সম্পাদ্য, এই 3টা অধ্যায় অবশ্যই তোমাদের করতে হবে। আর এই 3টা অধ্যায় যখন তুমি করবা, আশা করি এই 3টা অধ্যায় থেকে তুমি কি জ্যামিতি ব্যবহার মানে 3টা জ্যামিতি থেকে 2টা জ্যামিতি তুমি অ্যান্সার করতে পারবা। তো চলো আমরা এবার নিচে চলে যাই। অনেক বেশি কথা বলার কারণ হচ্ছে তোমাদেরকে ভালো করে বোঝানোর চেষ্টা করা, আর কিছু না। দেখো এবার হচ্ছে ত্রিকোণমিতি ও পরিমিতি, যেটা গ বিভাগে থাকে। ঠিক আছে? তাহলে এই জায়গাতে তোমার 3টা অধ্যায় রয়েছে। তো এই জায়গাতে যে 3টা অধ্যায় রয়েছে, আমরা জানি ত্রিকোণমিতি ও পরিমিতির থেকেও কিন্তু তোমার 3টা অঙ্ক আসবে, তোমাকে 2টা অঙ্ক দিতে হবে। তো আমি তোমাদেরকে একটু বলবো 9 অধ্যায় আর 16 অধ্যায়, অতএব ত্রিকোণমিতিক, অনুপাত আর হচ্ছে পরিমিতি, এই 2টা অধ্যায় করলে তোমাদের আর প্রয়োজন নাই। এখান থেকে তুমি 3টা অঙ্ক থেকে 2টা অঙ্ক দিতে পারবা যদি 2টা অধ্যায় করো তুমি।
ঠিক আছে? তাহলে ত্রিকোণমিতিক অনুপাত আর হচ্ছে পরিমিতি, এই দুইটা অধ্যায় আমি তোমাদেরকে সাজেস্ট করবো, দুইটা অধ্যায় করবা তুমি। ত্রিকোণমিতি ও পরিমিতি, অর্থাৎ গ বিভাগের নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। গ বিভাগ থেকে কিন্তু তুমি এই দুইটা অধ্যায় করলেই তুমি দুইটা প্রশ্নের উত্তর দিতে পারবা। যদি মনে করো তোমার মেধা আছে, তাহলে তুমি দূরত্ব ও উচ্চতাটাও করে নিতে পারো, তবে এটা দরকার নেই অত বেশি। যদি তোমার মেধা কম থাকে, এটা করা দরকার নেই। শুধুমাত্র তুমি ত্রিকোণমিতিক অনুপাত আর হচ্ছে পরিমিতি, এই দুইটা অধ্যায় অবশ্যই তুমি করবা। আর যদি এই দুইটা অধ্যায় তুমি করো, তাহলে কিন্তু আমি আশা করি গ বিভাগ থেকে তুমি 3টা প্রশ্ন থেকে 2টা প্রশ্নের উত্তর দিতে পারবা। ঠিক আছে? তো এইবার আমি চলে যাব নিচে। আর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে পরিসংখ্যান অধ্যায়, অর্থাৎ 17 অধ্যায়টা হচ্ছে পরিসংখ্যান। তো দেখো, এই পরিসংখ্যানটা একদম সহজ একটা অধ্যায়, সেটা আমরা জানি। কারণ এই পরিসংখ্যান আমরা ক্লাস 4-5 থেকে মূলত আমরা করে আসতেছি, তাই না? তো একদম সহজ যদি থাকে, তাহলে পরিসংখ্যান অধ্যায় আছে। ঠিক আছে? তো এখান থেকে এই অধ্যায়টা থেকে তোমাদের 2টা প্রশ্ন আসবে, আর তোমরা অ্যান্সার করতে হবে কতটা বলো তো? একটা। তাহলে 2টা প্রশ্ন দেওয়া থাকবে একটা অধ্যায় থেকে। দেখো কত মজার একটা জিনিস, একটা অধ্যায় থেকে 2টা অঙ্ক দেওয়া থাকবে, তুমি একটা প্রশ্ন অ্যান্সার করতে হবে। তাহলে সহজ না ব্যাপারটা? তারপর দেখো, তাহলে আমরা কি করব এবার, 17 অধ্যায়টা তোমরা অবশ্যই করে যাবে। এখানে আসলে বলার কিছু নেই, তার কারণ যেহেতু একটাই অধ্যায়, এটা তোমাদের করতেই হবে। কারণ এখানে এই অধ্যায় থেকে 2টা অঙ্ক থাকবে, তার মধ্যে একটা অঙ্ক তোমাকে দিতে হবে। ঠিক আছে? তাহলে আমি পরিসংখ্যান নিয়ে আর কোনো কথা বললাম না। এইবার আমরা নিচে চলে যাই। বলছে কোন বিভাগ থেকে কতটা সৃজনশীল লিখতে হবে। আমি কিন্তু তোমাদেরকে বলে দিয়েছিলাম কোন বিভাগ থেকে কতটা সৃজনশীল লিখতে হবে, তারপরও তোমাদের সুবিধার্থে আমি এটা লিখে দিয়েছি। দেখো, আমি একটু তোমাদেরকে দেখাই। এখানে কি বলেছে দেখো, বীজগণিত অংশ। এবার বীজগণিত অংশটার মধ্যে তোমার 3টা প্রশ্ন থাকবে, 2টি প্রশ্ন উত্তর দিতে হবে, যেটা আমি উপরে বলছিলাম। তারপর জ্যামিতি অংশ থেকে তোমার 3টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্ন উত্তর তোমাকে দিতে হবে। তারপরে দেখো, ত্রিকোণমিতি ও পরিমিতি থেকেও তোমার 3টি প্রশ্ন থাকবে, তোমাকে 2টি প্রশ্ন উত্তর দিতে হবে। তারপরে দেখো, পরিসংখ্যান থেকে তোমার 2টি প্রশ্ন থাকবে, একটার উত্তর দিতে হবে। অর্থাৎ এক কথায় কি, বীজগণিত থেকে তোমার 3টা সৃজনশীল থাকবে, 2টা সৃজনশীল উত্তর দিতে হবে। জ্যামিতি থেকে তোমার 3টা সৃজনশীল থাকবে, 2টা সৃজনশীল উত্তর দিতে হবে। ত্রিকোণমিতি পরিমিতি থেকে তোমার 3টা সৃজনশীল থাকবে, 2টা সৃজনশীল উত্তর দিতে হবে। পরিসংখ্যান থেকে 2টা সৃজনশীল থাকবে, একটা সৃজনশীল উত্তর দিতে হবে। তাহলে সর্বমোট কতটা থাকে বলো তো? সর্বমোট তোমার 11টা প্রশ্ন থাকবে, তার মধ্য থেকে তুমি 7টা প্রশ্ন উত্তর দিতে হবে। আর 7টা প্রশ্ন উত্তর কত বলো তো? আমরা জানি 7 10 70, যেটা আমরা উপরে মানবন্টন দেখে এসেছি, যে 7টা প্রশ্ন উত্তর দিলে আমরা 70 পাবো। সৃজনশীল আমরা 70 আমরা উপরে দেখে এসেছিলাম। আর পরবর্তীতে তোমার থাকছে হচ্ছে নৈর্ব্যক্তিক প্রশ্ন। আর নৈর্ব্যক্তিক প্রশ্নটা অবশ্যই 30-এ 30 তোমার অ্যান্সার করবা, একদম সহজ। হ্যাঁ, কোনোটা আসলে সেরে আসবে না, একটা কথা তোমাদেরকে আমি বলবো। তাহলে তুমি একটা জিনিস পারতেছো না, চেষ্টা করো কারোর কাছ থেকে একটু কানেক্ট করতে পারো কিনা, কারণ সব সময় সব কিছু সবার মাথায় থাকে না। এবার তুমি চেষ্টা করো যে তুমি পারতেছো না, তুমি পারতেছো কিনা চেষ্টা করো। মনে করো পারতেছো না, এবার কারোর কাছ থেকে একটু নেওয়া যায় কিনা দেখো। যদি না নেওয়া যায়, অবশ্যই তুমি এখানে অনুমান করে হলেও ওইটাকে টিক দিয়ে আসবা। এমন তো হতে পারে যে তোমার টিকটা সঠিক হয়ে গেছে, অতএব রেখে আসবা না, এক কথায়। তো মনে রাখো, নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে তোমাদের 30, 30 থেকে অবশ্যই তোমাকে 10 উঠাতে হবে। 10 উঠালে কিন্তু তুমি পাস করবা। ঠিক আছে? তো প্রিয় শিক্ষার্থীরা, আজ এই পর্যন্ত। তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।